স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি ইশরাত জাহান। রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। এখন দুই পক্ষ মুখোমুখি অবস্থানে। সংঘর্ষের সময় যান চলাচল বন্ধ হয়ে আশপাশের সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। গতকাল সায়েন্স ল্যাব এলাকায় ঢাকা কলেজের ছাত্রদের একটি বাসে ওঠাকে কেন্দ্র করে সিটি কলেজের কয়েকজন শিক্ষার্থীর সাথে হাতাহাতি হয়। এর জেরে আজ সকালে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজে ভাঙচুর চালান। এই খবর ছড়িয়ে পড়লে বেলা 2:45 থেকে সিটি কলেজের শিক্ষার্থীরা রাস্তায় বেরিয়ে আসেন। তারা সায়েন্স ল্যাবের দিকে যান। এ সময় ঢাকা কলেজের শিক্ষার্থীরা বেরিয়ে এসে সায়েন্স ল্যাবের কাছাকাছি অবস্থান নেন। এক পর্যায়ে দুই পক্ষ পরস্পরের দিকে ইট পাটকেল ছুটতে থাকেন। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে আইনশৃঙ্খলা বাহিনী। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশের খসড়া অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। অধ্যাদেশ জারি হলে মানবতা বিরোধী অপরাধে জড়িত রাজনৈতিক দলের বিচারের জন্য সুপারিশ করতে পারবে ট্রাইব্যুনাল। দুপুরে সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়, যেখানে বলা হয়েছে অপরাধ সংগঠনের দায়ে রাজনৈতিক দলকে সরাসরি শাস্তি দেওয়ার ক্ষমতা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে দেয়া হচ্ছে না। তবে ট্রাইব্যুনাল চাইলে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুপারিশ করতে পারবে। এর আগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে প্রথমবারের মতো সচিবালয়ে হয় উপদেষ্টা পরিষদের বৈঠক। আওয়ামী লীগকে নির্বাচনে আনার কথা বলেনি বিএনপি, এই বক্তব্যের ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে। এ কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল, তারা রাজনীতি করতে পারবে কিনা তা নির্ধারণ করবে দেশের জনগণ। সকালে ফেনীর ফুলগাজীতে বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী ও জনসাধারণের মধ্যে শিক্ষা উপকরণ ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন মির্জা ফখরুল। অন্তর্বর্তী সরকার সব জঞ্জাল পরিষ্কার করে দ্রুত নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করবে বলে আশা প্রকাশ করেন তিনি। বলেন, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে বাধা দিতে পারে না বিএনপি, কিন্তু বিগত সময়ে গণহত্যা চালানো শেখ হাসিনা সহ সবাইকে বিচারের আওতায় আনতে হবে বলে জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রায় 50টি দল 31 দফা সংস্কারের পক্ষে কাজ করে যাচ্ছে। যে সংস্কারগুলোতে জাতীয় ঐক্যমত হবে, অতি সত্বর সেই সংস্কারগুলো করে ফেলে নির্বাচনের দিকে যেতে হবে। আমরা কি বলেছি যে আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ থেকে আমরা এই কথাটা সঠিক হয় নাই। আমরা বলেছি যে আওয়ামী লীগকে রাজনৈতিক দল, কে নির্বাচন করবে, কে রাজনীতি করবে, কে রাজনীতি করবে না, সেটা তো নির্ধারণ করবে জনগণ। আমি একটা রাজনৈতিক দল হিসেবে সেই নির্ধারণ করতে পারি না। সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে জুলাই গণহত্যার সুপ্রিম কমান্ডার বলে আখ্যা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। বলেন, তার নেতৃত্বেই অপরাধ সংঘটিত হয়েছে। অভিযুক্ত আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা যে অপরাধ করেছেন তা শয়তানও করে না বলে মন্তব্য করেন তিনি। এদিকে অভিযুক্ত 8 জনকে কারাগারে পাঠানো হয়েছে। 1 মাসের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন দিতে সময় বেঁধে দিয়েছে ট্রাইব্যুনাল। জুলাই আগস্টে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি করার সময় পতিত শেখ হাসিনা সরকারের অন্যতম আস্থাভাজন ছিলেন পুলিশের সাবেক প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। বুধবার সেই আব্দুল্লাহ আল মামুনকেই হাজির করা হয় শেখ হাসিনা সরকারের তৈরি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সাথে ছিলেন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ আরও 7 জন। সকালে তাদের হাজির করে মানবতা বিরোধী অপরাধ মামলায় আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়। পরে 11টার দিকে 3 বিচারপতির ট্রাইব্যুনালে শুরু হয় শুনানি। শুরুতে চিফ প্রসিকিউটর বলেন, জুলাই আগস্ট গণহত্যায় সাবেক আইজিপি মামুন ছিলেন সুপ্রিম কমান্ডার। এনটিএমসি দায়িত্বে থাকা সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসানকে বসনিয়া হার্জেগভনিয়ার কসাই রাদোভান কারাদিচের সঙ্গে তুলনা করা হয়। চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সাহেবের বিরুদ্ধে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি, প্ল্যানিং, প্রিপারেশন, অর্ডার, কমপ্লিসিট, এই সমস্ত বিষয়ে আইনের যে সমস্ত ধারাগুলো প্রযোজ্য তার ক্ষেত্রে সেই বিষয়ে তার বিরুদ্ধে অভিযোগ তদন্ত সংস্থা দিয়েছেন। বলকানের কসাইদের মতো বাংলাদেশের কসাই হিসাবে এই জিয়াউল আহসান হত্যাকাণ্ড থেকে শুরু করে অপহরণ, নির্যাতন, গুম এগুলোর সাথে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ এসেছে। আশুলিয়ায় পুলিশের গাড়িতে 43 জনের মরদেহ পুড়িয়ে দেওয়ার পাশাপাশি যাত্রাবাড়ি ও মিরপুরে চালানো গণহত্যার বর্ণনাও দেন চিফ প্রসিকিউটর। পরে 8 জনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। আশুলিয়াতে 6টা ছেলেকে
গুলি করে হত্যা করার পরে লাশ ভ্যানে মালপত্রের মতো এরকম চ্যাংদলা করে প্রথমে রিক্সা ভ্যানে উঠিয়েছে, পরবর্তীতে পুলিশের ভ্যানে তুলে পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে তাদেরকে পুড়িয়ে নিশ্চিহ্ন করতে চেয়েছে, প্রমাণ করতে চেয়েছে যে পুলিশ ভ্যানে আন্দোলনকারীরা আগুন দিয়ে এই লাশগুলো পুড়িয়েছে। তারা যে অপরাধগুলো করেছে এগুলো শয়তানও করতে ভয় পাবে। এজলাসে গুলশান থানার সাবেক ওসি মাজারুল ইসলামকে হাউমাউ করে কেঁদে উঠতে দেখা গেলেও বাকিরা ছিলেন নিশ্চিন্তে। এ সময় জিয়াউল আহসান দাবি করেন তিনি কখনোই আয়নাঘরের দায়িত্বে ছিলেন না। এদিকে আসামি পক্ষের আইনজীবীর দাবি, জিয়াউল আহসানকে নিয়ে মিডিয়া ট্রায়াল করা হচ্ছে। ওই অফিসে কোনো আর্মস ফোর্স নেই, ওই অফিসে কোনো আয়নাঘর নেই এবং উনি কখনো ডিজিএফআইতে চাকরি করেননি। আয়নাঘর নামক যে একটা ভয়ঙ্কর তথ্য, সেই তথ্যটা নিয়ে যে মিডিয়া যে ট্রায়ালটা করছে, সেই ট্রায়ালটা ওনার পরিবারের জন্য এবং ওনার জন্য অত্যন্ত মর্মান্তিক। 1 মাসের মধ্যে তদন্ত শেষে 8 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালের কাছে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়। দাউদ খান, ডিবিসি নিউজ, ঢাকা। নির্বাচন কমিশনকে অগাধ ক্ষমতা দেওয়া হলেও তা প্রয়োগে আইনি বাধা আছে, এ কথা বলেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান বদিউল আলম মজুমদার। নির্বাচন কমিশন সচিবালয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে তিনি আরও বলেন, এই জটিলতা নিরসন করে ক্ষমতা প্রয়োগ নিশ্চিত করতে কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। কমিশন প্রধান বদিউল আলম মজুমদার বলেন, পুলিশ ও মাঠ প্রশাসন কিভাবে আরও ভালোভাবে দায়িত্ব পালন করতে পারে তা নিয়েও আলোচনা হয়েছে বৈঠকে। আপিল বিভাগের রায় নির্বাচন কমিশনের অন্তর্নিহিত ক্ষমতা আছে, ইনহারেন্ট পাওয়ার, এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ক্ষেত্রে তারা বিধিবিধান, আইন ও বিধিবিধানের সাথে সংযোজন করতে পারে। অ্যাড টু দ্য স্ট্যাটুটরি রুলস অগাধ ক্ষমতা দেওয়া হয়েছে। এই ক্ষমতার প্রয়োগটা হলো একটা সমস্যা ছিল, এই প্রয়োগের সমস্যাটা দূর করতে হবে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবে নির্বাচন কমিশন গঠনের জন্য নবনিযুক্ত 6 সদস্যের অনুসন্ধান কমিটি। সন্ধ্যা 6:15টায় রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে অনুসন্ধান কমিটির। অনুসন্ধান কমিটির নেতৃত্বে আছেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। এছাড়া সদস্য হিসেবে আছেন হাইকোর্ট বিভাগের বিচারপতি AKM আসাদুজ্জামান, বাংলাদেশের মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক নুরুল ইসলাম। আরও আছেন সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান মোবাশ্বের মোনেম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার এবং পিএসসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক জিন্নাতুন্নেসা তাহমিদা বেগম। বড়পুকুরিয়া কয়লা খনির 158 কোটি 71 লাখ টাকা অর্থ আত্মসাতের দুর্নীতির মামলায় বেগম খালেদা জিয়া সহ 8 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের পরবর্তী শুনানি 27শে নভেম্বর ঠিক করেছে আদালত। ঢাকার বিশেষ জজ আদালত 3-এর বিচারক মোহাম্মদ আবু তাহের এই তারিখ ঠিক করেন। খালেদা জিয়ার আইনজীবী খালেদা জিয়ার পক্ষে হাজিরা দেন অন্য আসামিদের মধ্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন হাজির হন। অভিযোগ গঠনের শুনানির পাশাপাশি তারা অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে আবেদন জানান। দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি উত্তোলন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণে ঠিকাদার নিয়োগ অনিয়ম এবং রাষ্ট্রের 158 কোটি 71 লাখ টাকা ক্ষতি ও আত্মসাতের অভিযোগে 2008 সালের 26শে ফেব্রুয়ারি শাহবাগ থানায় মামলা করে দুদক। ওই বছর 5ই অক্টোবর খালেদা জিয়া সহ 16 আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে দুদক। বিভিন্ন সময় 8 জন মারা যাওয়ায় এখন খালেদা জিয়া সহ 8 জনের বিরুদ্ধে বিচার কাজ চলছে। শেখ হাসিনার ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় গণমাধ্যমের দায় রয়েছে উল্লেখ করে 2014 সাল থেকে চলতি বছরের 5ই আগস্ট পর্যন্ত সাংবাদিকতার ভূমিকার শ্বেতপত্র প্রকাশ করার কথা জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে বলা হয়, গণমাধ্যমকে ফ্যাসিবাদ মুক্ত করতে না পারলে মুক্ত সাংবাদিকতা সম্ভব নয়। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পর নতুন সরকারের যাত্রা শুরু হতেই আলোচনায় আসে সংস্কারের বিষয়। রাষ্ট্রের বিভিন্ন সেক্টরের সংস্কার উদ্যোগের পাশাপাশি সম্প্রতি কমিশন গঠন করা হয়েছে গণমাধ্যম সংস্কারেও। এমন পরিস্থিতিতে বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে জুলাই গণহত্যায় গণমাধ্যমের ভূমিকা, জবাবদিহিতা ও সংস্কার প্রস্তাব শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়, যাতে অংশ নিয়ে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সহ বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিরা তাদের মতামত তুলে ধরেন। আমাদের অনেক ভাইকে অ্যারেস্ট করছে পুলিশ, হচ্ছে আমাদেরকে তখন সরাসরি লাঠিচার্জ করতে পারছে না, কারণ সেখানে অনেক সাংবাদিক ভাইরা ছিল এবং সেই সাথে সাথে তখন পুরো বিশ্বের কাছেই বাংলাদেশ
অন্যতম একটা আকর্ষণের জায়গা। যখন দিগন্ত টেলিভিশন আমার দেশ পিস টিভিকে বন্ধ করে দেওয়া হয়েছিল এবং লেজুর ভিত্তি পরিহার করে সকল সাংবাদিকরা একযোগে তা প্রতিবাদ করতে পারেন নাই, তখন মনে হয়েছিল সাংবাদিকদের কোনো দল থাকতে পারে না, থাকতে পারে সততা এবং ন্যায় নীতি। ফ্যাসিস্ট রেজিমে দেখেছি তাদের সকল কর্মকাণ্ডই ছিল দেশ বিরোধী। তখন এই পুলিৎজার এবং হার্স্ট শুধুমাত্র ট্রেলার দেখিয়েছিলেন। অনুষ্ঠানে গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য সৈয়দ আফদাল হোসেন বলেন, গণমাধ্যমকে ফ্যাসিবাদ মুক্ত করতে না পারলে মুক্ত সাংবাদিকতা সম্ভব নয়। আওয়ামী লীগের বিচার যদি আমরা না করতে পারি তাহলে এই ফ্যাসিবাদ কখনোই মুক্ত হবে না। তাই আসুন আমরা এই দাবি সবসময় সোচ্চার করি যে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ করতে হলে, মুক্ত গণমাধ্যমের বাংলাদেশ করতে হলে ফ্যাসিবাদকে যে কোনো মূল্যে রুখে দিতে হবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, শেখ হাসিনার ফ্যাসিবাদ কায়েমে গণমাধ্যমের দায় রয়েছে। শুধু জুলাই আগস্টের গণ অভ্যুত্থান নয়, অতীত থেকেই এই দায় খোঁজা হবে। গত 16 বছরে কার কি রোল ছিল সেটা নিয়ে গবেষণা করেন। কাউকে আমরা সুইপিং রিমার্ক না করি, কিন্তু আমরা প্রত্যেকটা ইপিসি ঘুরে আসি, দেখি কিভাবে ওনারা এই ভয়াবহ যে একটা আওয়ামী লীগ রেজিম, এই যে শেখ হাসিনার রেজিম, যারা বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদেরকে খুন করতে দ্বিধাবোধ করে নাই, তাদেরকে সম্মতি উৎপাদন কারা করেছিলেন, কিভাবে করেছিলেন। ঢালাওভাবে কাউকে ফ্যাসিবাদ উল্লেখ না করে গণমাধ্যম নিয়ে সুষ্ঠু তদন্ত ও পর্যালোচনার পর একটি সঠিক তথ্য সবার সামনে তুলে ধরার পক্ষে মত দেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। 2011 সালে যখন মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ ফ্যাসিবাদী শক্তি ও তাদের রাজনৈতিক অপতৎপরতা নিষিদ্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কফিন মিছিল হয়েছে। দুপুর 12টার দিকে টিএসসি থেকে বিক্ষোভ মিছিল করে সংগঠনটি। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, এখনও যারা আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার কথা বলছে তাদের খুঁজে বের করতে হবে। প্রধান উপদেষ্টা যদি মনে করেন আওয়ামী লীগকে ফিরিয়ে আনবেন, তাহলে গণভোট আয়োজনের আহ্বান জানান তারা। ফ্যাসিবাদের দোসররা এখন উপদেষ্টা কমিটিতেও তারা অংশগ্রহণ করছে। তাই বলতে চাচ্ছি, এই ফ্যাসিবাদকে কবর দেওয়ার জন্য ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়েছে। এই বাংলাদেশে ফ্যাসিবাদী আওয়ামী লীগের ঠিকানা হবে না, হবে না, হবে না। এটা ছাত্র জনতার রায়। আপনারা ছাত্র জনতার যে চাওয়া, তরুণদের যে কথা, সেগুলো মূল্যায়ন করুন, বোঝার চেষ্টা করুন। ডিবিসি সংবাদে নিচ্ছে একটা বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার ডিবিসি সংবাদে। ক্যাবিনেট বৈঠকের সিদ্ধান্ত ও সমসাময়িক বিভিন্ন বিষয়ে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিং চলছে, সরাসরি যাচ্ছি সেখানে। ওইভাবে যেটা সবচেয়ে অন্তর্ভুক্তিমূলক হয় ওইভাবে আমরা চেষ্টা করেছি। আরেকটা কথা দেখবেন, আমি একটু অ্যাড করি, সংবিধান সংস্কার কমিশন মাহফুজ যেটা বলে একটু ইলাবোরেট করি, তারা কিন্তু ব্যাপক কনসালটেশন করছে এবং এই কনসালটেশন কিন্তু বিভিন্ন নৃগোষ্ঠী, তারপর বিভিন্ন, আপনি যদি বলেন সংখ্যালঘু গোষ্ঠী, সবাই অন্তর্ভুক্ত থাকছেন, ব্যাপক কনসালটেশন করছেন ওনারা। জি, প্রথম প্রশ্ন হচ্ছে, যারা আপনার সাথে একটা ঘটনা ঘটেছিল, এটা আপাতত বাদ রাখেন, এটা জাস্ট একটা ব্যক্তিগত, মানে অনেক পুরোনো ইস্যু, এটা পররাষ্ট্র মন্ত্রণালয় দেখছে। আর মানে আমি যেহেতু ওনারা তদন্ত করবে, আমি নতুন কোনো তথ্য এখানে যোগ করতে চাই না। না ভাই, একটু ব্যক্তির উপর হামলা না এটা, তো আসলে হামলাটা হয়েছে আমাদের মানে সরকারের একজন উপদেষ্টার উপর। ব্যক্তি আসিফ নজরুলের জীবনে কখনো হামলা হয় না, কাজে এটা আমি ব্যক্তিগত কিছু বলছি না। আমরা দেখছি নানান ধরনের বিষয় আসছে, বিষয়গুলো আপনাদের আসলে ব্যাপারগুলো দুঃখজনক। আমাদের যখন 7 কলেজের শিক্ষার্থীরা ঐক্যবদ্ধভাবে একটা আন্দোলন করছিল, তখন আমাদের প্রতিনিধি দলের সাথে আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যার এবং আমি সেই আলোচনায় ছিলাম। সেখানে যথেষ্ট প্রচুর আলোচনা হয়েছে এবং সেখানেই আসলে বিষয়টি শেষ হয়ে গিয়েছিল, শেষ করা হয়েছিল, সমাধানের পথটা দেখানো হয়েছিল। আপনারা জানেন যে এত দ্রুত আসলে এই ধরনের শিক্ষার ব্যাপারে এই ধরনের দাবি বাস্তবায়ন সম্ভব না। সেই জায়গা থেকে তাদের সাথে একটা কনসালটেশন হয়েছিল।
ভারতের সাথে বাণিজ্যের ক্ষেত্রে কোনো দূরত্ব নেই। টিসিবি ট্রাক সেলে আলু বিক্রি কার্যক্রম উদ্বোধন শেষে কথা বলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। জানান, মাঠ পর্যায়ে তদারকি সহ পণ্য আমদানির মাধ্যমে বাজারে সরবরাহ বাড়িয়ে দাম নিয়ন্ত্রণের চেষ্টা করছে সরকার। সিন্ডিকেট ভাঙতে আরও বেশি ব্যবসায়ী ও সরবরাহকারীদের বাজারে যুক্ত করার কাজও চলছে। সরবরাহ ব্যবস্থার দুর্বলতার কারণে বাজারে কমছে না নিত্যপণ্যের দাম, তাই সরবরাহ বাড়ানোর জন্য উদ্যোগ নিয়েছে সরকার। কমানো হয়েছে কিছু পণ্যের শুল্কও। এ তো গেল বাজার নিয়ন্ত্রণের পদক্ষেপ। এর বাইরেও স্বল্প আয়ের মানুষকে স্বস্তি দিতে ট্রাকে করে ভর্তুকি মূল্যে আলু বিক্রি শুরু করেছে টিসিবি। রাজধানীর 50টি স্থানে ভোক্তাদের জন্য 40 টাকা দরে জনপ্রতি বিক্রি করা হচ্ছে 3 কেজি আলু। 5 কেজি চাউল পাইছি, আর আলু পাইছি 2 কেজি, 3 কেজি, আর তেল 2 লিটার, আর ডাইল হলো 2 কেজি। কিছুটা দাম কম পাই, লাভ আর কি আমাদের। তেলটা, ডাইলটা, আলুটা স্বল্প দামে এই জিনিসগুলো পাচ্ছি, ভালো লাগতেছে। এটা সবসময় অব্যাহত থাকলে আর একটু ভালো হয় ম্যাডাম। 560 টাকার প্যাকেজে আরো মিলছে 2 লিটার তেল, 5 কেজি চাল ও মসুর ডাল। বাজারে 1 কেজি পেঁয়াজ 160, আলু 80 টাকা, আর আমরা এনে কমে পাচ্ছি, এই জন্য আমরা রোদের মধ্যে কষ্ট করে দাঁড়াইয়ে নিচ্ছি। বাজারে তো দাম বেশি, আবার বাজারে যদি দামটা কমতো তাহলে আর মানুষ এভাবে সিরিয়াল দিয়ে খারাতো না। বুধবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি কার্যালয়ের সামনে এই কার্যক্রম উদ্বোধন করে বাণিজ্য উপদেষ্টা জানান, বাণিজ্য নিয়ে কোনো দেশের সঙ্গে বাংলাদেশের টানাপোড়েন নেই। আমার দেশে ভারত, পাকিস্তান, চায়না, সবাইকে সংযুক্ত করি। এ সময় উপদেষ্টা সরবরাহ বাড়িয়ে বাজারে পণ্যের দাম নিয়ন্ত্রণে সরকারের নানা উদ্যোগের কথা তুলে ধরেন। আমরা খেজুরের শুল্ক কমিয়েছি, আমরা চিনি শুল্ক কমিয়েছি, আমরা তেলের শুল্ক কমিয়েছি, আলুও আমদানি হচ্ছে, চালও আমদানি শুরু হয়েছে। তো আমরা বাজারে সরবরাহটাকে যদি আরো সহজ করতে পারি এবং পরিমাণগতভাবে বৃদ্ধি করতে পারি, তাহলে মূল্যের একটা স্থিতিশীলতা অতি দ্রুত আসবে বলে আমি আশা করি। সরবরাহ ঠিক রাখতে ভোক্তা অধিকারকে আরো জোরালোভাবে কাজ করার নির্দেশও দেন বাণিজ্য উপদেষ্টা। ভোক্তা অধিকার তাদের মাঠের কার্যক্রম আরো বৃদ্ধি করবে। রিফাত তাসনোভা, ডিবিসি নিউজ, ঢাকা। 2 দিনের মধ্যে বেতন পরিশোধের আশ্বাসে নবীনগর চন্দ্রা মহাসড়ক থেকে অবরোধ তুলে নিয়েছেন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা। 5 ঘন্টা বিক্ষোভের পর বেলা 3টার দিকে অবরোধ প্রত্যাহার করা হয়। এরপরই মহাসড়কে শুরু হয় যান চলাচল। এর আগে সকাল 10টার দিকে অক্টোবর মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে চক্রবর্তী এলাকায় 5ম দিনের মতো মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। অন্যদিকে বেলা 11:30টার দিকে জিরানি এলাকায় একই মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে হামিম গ্রুপের দ্যাটস ইট নিটওয়্যার কারখানার শ্রমিকরা। অভিযোগ, সকাল 6টার দিকে কারখানার সামনে বাস চাপায় তাতে 3 জন সহকর্মী আহত হন। ফ্লাইওভার নির্মাণ ও কারখানার অব্যবস্থাপনা দূর করা সহ বিভিন্ন দাবি তোলেন শ্রমিকরা। ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আফসানা করিম রাচির মৃত্যুর ঘটনায় 8 দফা দাবিতে জাহাঙ্গীরনগর ব্লকেট কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। সকাল 6:45 থেকে বিশ্ববিদ্যালয়ের সব দরজায় তালা ঝুলিয়ে দিয়ে প্রধান ফটকে 8 দফা দাবিতে অবস্থান নিয়েছেন তারা। এ সময় নিহত শিক্ষার্থীর পরিবারকে যথাযথ আর্থিক ক্ষতিপূরণ, অদক্ষ নিরাপত্তা কর্মীদের প্রত্যাহার এবং 24 ঘন্টার মধ্যে সিসিটিভি ক্যামেরাগুলো সচল করা সহ নিরাপদ ক্যাম্পাসের দাবি জানান শিক্ষার্থীরা। এদিকে রাঁচির মৃত্যুর ঘটনায় দায়িত্ব অবহেলার কারণে ডেপুটি রেজিস্ট্রার সহ 4 কর্মকর্তা কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার ক্যাম্পাসে শহীদ মিনার সংলগ্ন নতুন কলা ভবনের সামনের রাস্তায় ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় নিহত হন আফসানা করিম রাচি। সকাল থেকেই আমরা মিছিল করেছি এবং প্রশাসনের কাছে আমাদের দাবি দেওয়া তুলে ধরেছি। গতকালকে থেকে আমাদের আন্দোলনটা শুরু করছি, ভিসি ভবনে গিয়ে ভিসির সাথে আমরা কথা বলেছি এবং আজকে সকালবেলা হচ্ছে আমরা সকাল থেকে ভোর থেকে মূলত ভোর 6টা থেকে হচ্ছে জাহাঙ্গীরনগর ব্লকেটটা শুরু করেছি। হত্যাকাণ্ডের বিচার হয় এবং আগামীতে যাতে কোনো আমাদের আর কোনো বোন বা ভাই মারা না যায়। মেরিল পেট্রোলিয়াম জেলির সৌজন্যে এবার জানাবো শীতের গল্প। অবিরাম ঝরা কুয়াশা আর উত্তরের হিমেল হাওয়া জানান দিচ্ছে প্রকৃতিতে শীতের উপস্থিতি। ভোরের প্রকৃতিতে হাত বাড়ালেই হিমশীতল ভাব। ক্ষেতের ধান আর সবজির পাতায় ভোরের মুক্তার মতো শিশির বিন্দু তৃপ্ত করছে প্রকৃতিপ্রেমীদের। আর মাঠে মাঠে ফসলের ঘ্রাণে আপ্লুত কিষান কিষানি। শীতকাল কবে আসবে সুপর্ণা? বদলে যাওয়া আবহাওয়ায় গ্রীষ্মপ্রধান দেশে বাঙালির এই আকুতি বরাবর। আর হেমন্তে এসে আকাঙ্ক্ষাটুকু যেন আরো তীব্র। আমি চুপ করে বসে থাকি,
অন্ধকারে নীল ফানুস উড়িয়ে দেয় কারা। হালকা কুয়াশা ভেদ করে পূর্ব দিগন্তে সোনারাঙা রোদ, সেই আলোতে শিশিরদানা মুক্তার মতো জলজল করে জানান দিচ্ছে প্রকৃতিতে শীতের আগমনী। স্নিগ্ধ সকালে উত্তরের হিম হাওয়া খানিকটা উদাস করে তোলে মনকে, যেন আভাস দিচ্ছে প্রকৃতির সাথে আরেকটু বোঝাপড়ার। ঘাসের মধ্যে ধানের শীষের উপরে মুক্ত দানার মতো যেন শিশির ঝুলে থাকে, দেখতে অপরূপ সুন্দর। কারো যদি অবসর থাকে বা দেখার ইচ্ছা থাকে বাংলাকে, এই সময়টাই উত্তম সময়। হালকা শীতেই নানা রস নিয়ে হাজির বসুধা, কাকডাকা ভরে রস নিয়ে বাড়ি বাড়ি হাজির হয় গাছিরা। এই শীতের সময় ভালো রসের চাহিদা, অনেকে হয়তো আসে মনে করেন যে পিঠা খাওয়ার জন্য নিয়ে যায়, পায়েস খাওয়ার জন্য নিয়ে যায়। আর কুয়াশা মাখা প্রকৃতি আর মাঠে মাঠে ফসলের ঘ্রাণে কিষানের চোখে মুখে আনন্দের ঝিলিক। শীতের দিনের জন্য কাজের জন্য ভালো, আরামের দিন। ধানের উপরে কুয়াশা দিয়ে ভরি থাকে, অনেক সৌন্দর্য দেখা যায়। শীতের আমেজ শুরু হতেই বাঙালির রসনা বিলাসে যোগ দেয় বাহারি পিঠা। আর কিছুটা সময় পেরোলেই রং বেরঙের অতিথি পাখির কলতানে মুখর হবে চারদিক। গ্রাম বাংলার ঘরে ঘরে এখন তারই অপেক্ষা। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে নিচ্ছে আরেকটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরও একবার ডিবিসি সংবাদে। 2025 ফেব্রুয়ারিতে বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে অনূর্ধ্ব 20 নারী সাফ। আর এই বছরের নভেম্বরে ভারতে বসবে ছেলেদের অনূর্ধ্ব 19 সাফের আসর। একটি ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত নেয় সাফ। বাংলাদেশে নারীদের সাফ আগামী 11 ফেব্রুয়ারি শুরু হয়ে চলবে 19 ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলাদেশ স্বাগতিক নির্ধারণ হলেও ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি। সবশেষ গত বছরের ফেব্রুয়ারিতে মেয়েদের অনূর্ধ্ব 20 সাফ মাঠে গড়িয়েছিল বাংলাদেশে। কমলাপুরে ফাইনালে নেপালকে 3-0 গোলে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল লাল সবুজের মেয়েরা। আর ভারতে 5 নভেম্বর শুরু হয়ে 15 নভেম্বর পর্যন্ত চলবে অনূর্ধ্ব 19 পুরুষ সাফের আসর। পুরুষদের পর এবার নারীদের নিয়েও বিপিএল আয়োজনের কথা ভাবছে বিসিবি। এজন্য নারী ক্রিকেটারদের উপযোগী করে গড়ে তুলতে বয়সভিত্তিক একাধিক টুর্নামেন্ট আয়োজন করবে বোর্ড। বাংলাদেশ আয়ারল্যান্ড দ্বিপাক্ষিক সিরিজের টাইটেল ঘোষণা অনুষ্ঠানে বিসিবি পরিচালক নাজবুল আবেদিন ফাহিম এসব জানিয়েছেন। দেশের ক্রিকেটে সুযোগ সুবিধায় এখনও ঢের পিছিয়ে নারীরা, যে কারণে গড়ে ওঠেনি পেশাদারিত্ব। তবে নারীরা থেমে নেই, সুযোগ পেলেই নিজেদের মেলে ধরছেন। তাই পৃষ্ঠপোষকরা এগিয়ে আসছে, আগ্রহ বাড়ছে ব্রডকাস্ট প্রতিষ্ঠানগুলোরও। বাংলাদেশ আয়ারল্যান্ড নারী ক্রিকেট সিরিজ আসন্ন, এজন্য এবার টাইটেল পাওয়ার্ড বাই সবকিছুতেই আগ্রহ দেখিয়েছে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান। দেশের স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান স্কয়ার আসন্ন সিরিজের প্রধান পৃষ্ঠপোষক। পৃষ্ঠপোষকদের আগ্রহ দেখে বিসিবির ভাবনার পালকে যুক্ত হচ্ছে নতুন অনেক কিছুই। নারী বিপিএল এর মধ্যে অন্যতম। মেয়েদের বিপিএল করতে গেলে আমার এই মুহূর্তে মনে হয় যে স্ট্যান্ডার্ডে আমাদের পৌঁছতে হবে সেই স্ট্যান্ডার্ডে পৌঁছেছে কিনা সেই প্রশ্ন চলে আসে। আমার মনে হয় যে মেয়েদের আরও অনেক টুর্নামেন্ট করা উচিত। যত আর্লি আমরা পিক করতে পারবো, যত আর্লি ওদেরকে মাঠে নিয়ে আসতে পারবো, আমাদের পাইপলাইনটা তত স্ট্রং হবে কিন্তু, এবং উপরের দিকে আমরা ভালো খেলোয়াড় পাবো। সেদিকেই আমরা অ্যাকচুয়ালি মনোযোগী হবো এখন। তবে নারীদের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের আগে একাধিক বয়সভিত্তিক আয়োজন করতে হবে বলে জানালো বোর্ড কর্তারা। এই খেলার জায়গাটাতে আমাদের যথেষ্ট ঘাটতি আছে, আমরা যথেষ্ট খেলার সুযোগ তৈরি করে দেই না। সো লম্বা সময় ধরে আমরা শুধু জাতীয় দলকে নিয়ে ব্যস্ত ছিলাম। আমরা আন্ডার 18টাকে শক্ত একটা প্ল্যাটফর্মে দাঁড় করাতে চাই। সেটা যদি আমরা করতে পারি তারপরে আন্ডার 16ও আমরা যাব। কিন্তু এইজ গ্রুপের যে কনসেপ্টটা আছে, ছেলেদের ক্ষেত্রে যেটা আছে, মেয়েদের ক্ষেত্রেও সেটাকে আমরা আরো প্রসারিত করব। নারী পৃষ্ঠপোষকতার এই ধারা ভবিষ্যতে ধরে রাখতে আশাবাদী বিসিবি। ফারজানা জাহান প্রিয়া, ডিবিসি নিউজ। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।